নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসের 14তম পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু হচ্ছে আজকের উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথা পর্ব 14। ড্যাড্যাং ড্যাড্যাং ড্যাং 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 ড্যাডাং ড্যাডাং ড্যাং। বড় বড় ঢাকের পিঠে কাক, চিল, বক, পক্ষীর পালক দিয়ে সাজানো ফুঙ্কো ভটির মাথায় চামড়ের চুল বাজনার সঙ্গে তালে তালে নাচে। কাশি বাজে, শিঙা বাজে, ধূপের ধোঁয়ায় মই মই করে বাবা কালারুত্তর থান। পাটাগণে অর্থাৎ পাট অঙ্গনে ভক্তরা নাচে হাতে বেতের দণ্ড, গলায় উতুরি অর্থাৎ উত্তরীয়, পরনে গেরুয়া কাপড়, কপালে সিঁদুরের ফেটা, গঙ্গামাটির তিপুণ্ডক রুখু চুল, উপবাসী শুকনো মুখ, তবু বাবার মহিমায় ধেই ধেই করে নাচে। হাড়ি, ঢোম, বাউরি, কাহার যার ইচ্ছে বাবার ভক্ত হতে পারে। এবার শিব ভক্ত বনোয়ারি অর্থাৎ শ্রেষ্ঠ ভক্ত, তাই গোটা কাহার পাড়াটাই গাজনি উতুরি পড়েছে। শিব্বা হে, শিব হে, জয় শিব্বা কালারুত, বম 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 বম, ঢাকে বাজে ড্যাডাং ড্যাডাং ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং। গজাল পেটা চড়ক পাটার উপর শুয়ে আছে শিবভক্ত বনোয়ারি। 16 জন ভক্তের কাঁধের সাং অর্থাৎ বাঁশের ডান্ডার উপর চড়ক চলছে, ঘুরছে ববন বন বন। চৈত্র সংক্রান্তি শেষ হয়ে গেল। বছরের শেষ রাতটি পেভাত অর্থাৎ প্রভাত হল। গোটা রাতটি নাচলে কালারুত্তের ভক্তরা। শিব্বা হে, কালারুত্ত হে, বম বম ববম ববম বম। চড়কের পাটা পাক দিয়ে চকুর অর্থাৎ চক্রের মতো ঘুরল বন বন করে। হাঁসুলি বাঁকের বাঁশবনে, বনে আদ্যিকালের অন্ধকার চোখে চোখে অর্থাৎ চুমকি চুমকি উঠল। কীটপতঙ্গ, পশু পক্ষীরা কল কল করে উঠল। সাপেরা গর্তের মধ্যে পাক ঘুরে ফনা তুললে, জন্তু জানোয়ার গা ঝাড়া দিলে। তারা জানলে বছর শেষ হলো। তারাও প্রণাম জানালো, শিব হে, কালারুত্ত হে। বছরের প্রথম দিন গাজন শেষ হলো। শিব চললেন জল শয়নে কালীদহের তলায়। গোটা বছরটি থাকবেন সেথায়, আবার উঠবেন বছরের শেষে গাজনে। 1 মাস আগে আগামী চৈত্রের শুভ দিন অর্থাৎ পয়লা বলবেন, সূর্য হে, চন্দ্র হে, আমি উঠলাম, বছর শেষ করো। শিব জল শয়নে যাচ্ছেন। সেই মিছিল চলছে জঙ্গলের কালরুদ্রতলা থেকে বাঁশবাদী কাহারপাড়া হয়ে হাঁসুলি বাঁকের কালীদহে। প্রথম চলেছে ঢাক, কাশি, শিঙে, বাদ্যভাণ্ড, তারপর চলছে সং। সং হল বাবার ভূতপ্রেত দানা দৈত্যের দল। মানুষই সেজেছে, নন্দী, ভৃঙ্গি, জিজট, দন্তক, আরও কত ভূত, তার নাম কে জানে। যারা সেজেছে তারাও জানে না। এবার সঙ্গেও কাহারপাড়ার লোক বেশি হবে না কেন? এবার বনোয়ারি কাহারপাড়ার মাতব্বর যে শিব ভক্ত। সঙ্গের দলের পেছনে চলছে ভক্তের দল, সারিবদ্ধ হয়ে নাচতে নাচতে চলছে। মাথার উপরে তালে তালে নাচছে পেটের দণ্ড, সঙ্গে সঙ্গে পড়ছে পায়ের শাড়ি। তাদের পেছনে চড়ক পাটা, ঘুরছে বন বন। চড়ক পাটায় গাজলের কাটার উপর শুয়ে আছে বনোয়ারি, আকাশের দিকে মুখ করে। তার পেছনে বান গোসাই, তার পেছনে বাবার দোলা অর্থাৎ চতুর্দল, আসলে একটি ডুলি। ডুলির আশেপাশে ধূপ গুলগুল জ্বলছে, আর খবরদারি করে চলছেন জাঙ্গলের সদকোপ মহাশয়েরা। চৌধুরী বাবুকে পর্যন্ত আজ বের হতে হয়েছে। হেদমণ্ডল, পাকুমণ্ডল, নাকুপাল, এমনকি মাইতো ঘোষও চলছেন। না চলে উপায় আছে? সকল দেবতার আদি দেবতা কালারুদ্র,
দিন বলো, রাত বলো, মাস বলো, বছর বলো, আদি বলো, অন্ত বলো, সব কিছুর মালিক হলেন উনি। শিব হে, শিব হে। চড়কের পাটার উপর শুয়ে বনোয়ারি মনে করে কথাগুলো, আর প্রণাম জানায় বাবাকে। প্রাণ নাও বাবা, মান রাখো, আমাকে দণ্ড দাও, কিন্তু কাহারদের মঙ্গল করো। শিব হে, আসছে জন্মে উচ্চ কুলে জন্ম দিয়ে। বাবা ঠাকুর তোমারই শিষ্য বাবা, তারও পুজো দিয়েছি। তোমার চরকের পাটায় লোহার কণ্টকে শুয়ে তোমার চরণে মিনতি করি বাবা, তুমি তাকে প্রসন্ন হতে বলো। তোমার শিষ্যকে বলো তার বাহন হত্যের অর্থাৎ সেই অজগরটিকে পুড়িয়ে মারার অপরাধ যেন তিনি ক্ষমা করেন, যেন হাসিনিবাকের অমঙ্গল না হয়। ক্ষেত ভরে দান দাও, ঝড় ঝাপটা থেকে রক্ষা করো, কোপায় বেটিকে খেপা বানে ভাসতে বারণ করো। কাহারপাড়ায় আজ মহাধুম। বনোয়ারি এবার শিবভক্ত চড়কের পাটায় চেপেছে। এবার কালীদহে যাবার পথে ডুলি চড়কের পাটা নামবে কাহারপাড়ায়। এই দুবার নামছে। একবার নেমেছিল অনেক কাল আগে, তখন নীলকুঠির আমল। কাহারপাড়ার মাতব্বর তখন গন্ডার কাহার। এই দশাসই পেরকাণ্ড চেহারা ছিল বলে নীলকুঠির দেওয়ান জাঙ্গলি চৌধুরী নাম দিয়েছিলেন গন্ডার কাহার। গন্ডার কাহারের বংশ নয়। গন্ডার সেবার চেপেছিল চড়কের পাটায়, মদ খেয়ে পাটায় চেপেছিল বলে বংশটাই শেষ করে দিয়েছেন বাবা ঠাকুর। সেই সেবার কালারুদ্র ডুলি নেমেছিল কাহারপাড়ায়। সেও নাকি খুব ধুম হয়েছিল। সাহেবান মহাশয়েরা বকশিস করেছিলেন অনেক। এবারও খুব ধুম। এবার দ্বিতীয়বার বাবা ডুলি নামবে কাহারপাড়ায়। ডুলি নামবে ওই মজলিস যেখানে বসে সেইখানে। গোবর জল দিয়ে জায়গাটি পরিপাটি করে নেকানো হয়েছে, বেদি বাঁধা হয়েছে। গোটা কাহারপাড়ায় আজ ঝকঝক তকতক করছে। এটো কালো হাড়ি সরানো হয়েছে। মুরগি হাঁস আজ ঘরে বন্ধ। ছেলেপিলে সাবধান। বউ বেটি গিনি বানি সব কাঁচা কাপড় পরে চান সেরে চুল এলিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছে, বাবা আসবেন। হাঁক ডাক করে বেড়াচ্ছে করালি। বনোয়ারি চেপেছে চড়কে। করালি পাড়ায় ঘুরছে চোরকির মতো। গোটা পাড়াটাকে সেই সাজিয়েছে। সাজিয়েছে, আচ্ছা সাজিয়েছে, বাহা বাহা সাজিয়েছে। এই কথা ছাড়া প্রশংসা প্রকাশের ভাষা কাহারদের নাই। সকলে এক বাক্যে বলেছে, আচ্ছা ছোকরা, বাহাদুর ছোকরা। বাঁশবাদিতে বাঁশের অভাব নাই, গাছপালার অভাব নাই। করালি তার দলবল নিয়ে বাঁশে পাতায় ফটকই করেছে চারটে। মজলিসের থানটিতে চার কোণে খুঁটি পুঁতে পাতা দিয়ে মুড়ে মাথার উপর টাঙিয়েছে সেই তেরপলখানি। রঙিন কাগজ কিনে এনেছে নিজের পয়সায়, তাই দিয়ে শেকলের মতো মালা তৈরি করেছে এক রাশ। তাই জড়িয়ে দিয়েছে খুঁটিতে খুঁটিতে, লম্বালম্বি কোনাকুনি লালে নীলে সবুজে সাদায় রং লাগিয়ে দিয়েছে। জাঙ্গলের সদ্গব মহাশয়দের খাতির করবার জন্য সিগারেট কিনে এনেছে চন্দনপুর থেকে। এছাড়া আর কি দিয়ে খাতির করবে? কাহারদের ছোঁয়া আর তো কিছু খাবেন না, পান পর্যন্ত না। নিজেও সিগারেট টানছে আর ঘুরছে, পাখি ঘুরছে ঘুরঘুর করে। তার পরনে চমৎকার বাহারি ডুরি শাড়ি। বউ বেটিরা তার দিকে আর করালির দিকে তাকাচ্ছে। পাখি বুঝছে সব, হাসছে। বনোয়ারির স্ত্রী গোপালীবালা হাত জোর করে দাঁড়িয়ে আছে মজলিসের বেদির সামনে। ধুনুচিতে মধ্যে মধ্যে ধুনো দিচ্ছে। শান্ত ভালো মানুষ চুপ করে রয়েছে। তার পাশে বসেছে সুচাঁদ, চোখ বড় বড় করে মোটা গলায় গল্প বলছে। বলছে গাজনের গল্প। প্রতিবার গাজনই বলে, এবার বলছে। গল্প না বলে চুপচাপ বসে থাকতে হলে সুচাঁদের মনে হয় সে যেন কত কাঙাল দুঃখী হয়ে গিয়েছে। লোকে তাকে হেনস্থা করছে, তাই লোকে শুনুক না শুনুক গল্প সে বলে যায়। বলে, তোরা শুনে আঁক, বুড়ি হলে বলবি। গাজন চিরকাল আছে, গল্প ছিল না, হয়েছে বলি তাই আছে, না বললে থাকবে না। পাখি বলে, তবে যে বললে, সৃষ্টি ছিল না তখন, চন্দ্র না, সূর্য না, পৃথিবী না, মানুষ না, পশু না, পক্ষী না। হ্যাঁ লো হ্যাঁ, ছিলই না তো, কিছুই ছিল না। কিছু কিছু না। তারপর কিছু না থাকার ব্যাপকতা এবং গুরুত্ব বোঝাবার জন্য শেষে
দীর্ঘ করে টেনে বলে, কিছুই না বলে দুহাত নেড়ে বলে, কিছুই না, কিছুই না। অন্ধকার আঁধার থম থম করছে, চোখ দুটো তার বিস্ফারিত হয়ে উঠল, শরীরে লোম খাড়া হয়ে উঠল, কণ্ঠস্বর হলো গভীর থমথমে। বললে, আঁধারের মধ্যে শুধু কালারুদ্দের চড়ক ঘুরছিল বন 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 বব বলে। সে হাতখানি তুলে ধরলে, ইঙ্গিতে সেই আদিকালের যেন দেখিয়ে দিয়ে স্তব্ধ হয়ে রইল। সৃষ্টির আদিকাল পর্যন্ত প্রসারিত করে দিলে তার আঙুলের ইঙ্গিতকে। আদিকাল থেকে এ পর্যন্ত কতকাল তার সংখ্যা বা পরিমাণ নির্ণয়ের শক্তি ওদের নাই, হয়তো প্রয়োজনও নাই, কিন্তু শক্তিহীন মনের বিস্মিত উদাসীনতার মধ্যে একটা স্পষ্টত অনুমানের আভাস ওদের বুকে জেগে উঠেছে। তাই সম্বল করে বাবা কালারুদ্দকে অভ্যর্থনা করবার জন্য দাঁড়িয়ে আছে করজোর করে। করালি ছুটতে ছুটতে এলো। এসে পড়েছে, এসে পড়েছে। বাবা এসে নামলেন কাহার পাড়ার নীল বাঁধের পাড়ে মাতব্বরদের মজলিসে পবিত্র করে বাঁধানো নতুন মাটির বেদিতে। সুজাত পাখিকে এবং করালিকে টেনে বললে, পেনাম কর, পেনাম কর। বনোয়ারি একটু হাসলে, পাটার উপর শুয়েই, পিসি ঠিক আছে। গোদালড়ি ছদনদড়ি যখন যার কাছে থাকে তখন তারই। পিসির সঙ্গে করালি পাখির মিটমাট হয়েছে, এখন আর পিসি ওদের ছাড়া কাউকে জানে না। করালি পাখির সঙ্গে সুজাদের মিটমাট হয়েছে এই সেদিন, গাজনের প্রথমেই। চড়ক পাটার উপর শুয়েই বনোয়ারি কথাগুলো মনে করলে। সেদিন সুজাদের কান্না শুরু হয়েছিল সকালেই, কাঁদছিল বাবার বাহনের জন্য। গাজন আসছে, বাবার বাহনকে মনে পড়ে গেছে। বনোয়ারি বিরক্ত হলেও কিছু বলতে পারে নাই, উপোস করে শুয়েছিল। ভালো লাগে নাই বুড়িকে নিয়ে বকাবকি করতে। কাঁদুক, দুঃখ এই যে কেঁদে মানুষ মরে যায় না। আদিকালের বুড়ি ও উপকথার বুড়ির মতো ওর কাঁদি কাঁদি মন করে, কেঁদে না অতি মিটে, অর্থাৎ আত্মার তৃপ্তি হয় না। ওরা কারণেও কাঁদে, অকারণেও কাঁদে। হঠাৎ বাহনের জন্য কান্না বন্ধ করে বুড়ি কাঁদতে লাগলো ওর বাবার জন্য। বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো, ওরে বাবা আমার সঙ্গে কর রে, তুমি কোথায় গেলে রে, আমি কোথা যাব রে, ওরে আমার কি হবে রে। একেবারে মরা কান্না। আর সহ্য হলো না বনোয়ারির। সে উঠল, নীল বাঁধের ঘাটে বুড়ি কাঁদছিল, তার মুখের কাছে হাত নেড়ে চিৎকার করে বললে, বলি সকালবেলা থেকে এমন করে কাঁদছে কেনে? সুচাঁদ চোখ মুছে মুখের দিকে চেয়ে অভ্যাস মতো তার প্রশ্নটার পুনরুক্তি করলে, কাঁদছি কেনে? হ্যাঁ হ্যাঁ, কাঁদছ কেনে? আমার মন। তা বললে হবে না, আমি কাঁদতে পাবো না। না, তবে আমি কোথায় যাব? যাবার কথা কে বলেছে? তবে বিনি কারণে কাঁদতে পাবা না। বিনি কারণে কাঁদতে পাবো না? হ্যাঁ, পাবো না। না না না। সুজাত হঠাৎ উঠে দাঁড়ালো, উঠে কোমরে কাপড় বেঁধে চন্দনপুরের বাবুদের বাড়ির রাসের উৎসবে বারুদের কারখানার বোম ফাটার মতো ফেটে পড়ল। বিনি কারণে, বিনি কারণে, হ্যাঁ বিনি কারণে চিৎকার করতে করতে সে এসে মজলিসের মাঝখানে পা ছড়িয়ে বসে মাটিতে এক রাশ ধুলো উড়িয়ে বললে, মাতব্বর, পঞ্চায়েত কই বিচার করুক পঞ্চায়েত, আমি থাকবো কার কাছে? আমাকে খেতে দেবে কে? উপবাসী বনোয়ারি ঘরে ফিরে যাচ্ছিল। তাছাড়া কালারুদ্দের শিরভক্ত হয়েছে সে। সন্ন্যাসী সময় সংসারের পুলোমাটি ঝগড়াপাটি এসব নিয়ে মাথা ঘামাতে তাকে বারণ। তার অভাবে প্রহ্লাদ সকলকে নিয়ে মজলিস করছিল। প্রহ্লাদ সুচাঁদের আস্ফালনে বিস্মিত হলো না, কারণ পিসির ধরনই ওই। পিসি হলো অরণ্য, অর্থাৎ অরণ্যের মতো। অরণ্যে যেমন ডাল পড়লে ঢেকি হয়, পাতা পড়লে কুলো হয়, অরণ্য তেমন মাতলে ঝড় হয়, কাঁদলে বর্ষা নামে, তেমনি পিসি তিলকে করে তাল, উই ঠিপিকে করে পাহাড়, কাঁদলে গগন ফাটিয়ে চেঁচায় হা হা করে হেসে, ধেই ধেই করে নাচে। প্রহ্লাদ হেসে ফেললে। সুচাঁদ খেপে গিয়ে কপাল চাপড়াতে আরম্ভ করলে, আমাকে খেতে দেবে কে? হাসছিল, তু হাসছিল। প্রহ্লাদ এবার গম্ভীর স্বরে বললে, কেনে? তোমার কন্যে রয়েছে, খাবো না, আমি কন্যের ভাত খাবো না।
তবেই নিজেই খেটে খাবা। খেটে খাবো? হ্যাঁ, তুমি তো এখনো খাটতে পারো। নিশ্চয়ই পারি, খুব পারি, তাদের পরিবারের চেয়ে বেশি পারি। বনোয়ারির ওই মুখ, ময়দানে পা, পরিবারের চেয়ে বেশি পারি, হেই পারি, হেই পারি। সে হঙ্গাভঙ্গি করে কত খাটতে পারে বুঝিয়ে দিলে, দেখিয়ে দিলে। প্রহ্লাদ হেসে বললে, তাই তো আমরাও বলছি গো। তবে সেদিন বনোয়ারির কাছে খাটতে গেলাম, তা বনোয়ারি এক খেদার পর খাটিয়ে লটা পয়সা দিয়ে বিয়ে করে দিলে। সারা দোপর পুকুর ডোবার চারপাশে ঘুরে একটি পাত গুগলি তুলে আনলাম, তাকে আমাকে এঁদে দেয়। এবার বনোয়ারি বললে, চেঁচিও না, থামো। বনোয়ারি ফিরে এসেছে বাড়ির পর থেকে। হ্যাঁ, বনোয়ারিকে দেখে একটু থমকালো সে। থাম, আগে থাম। থামবো? হ্যাঁ থাম। থামবো? কই জবাব দে আমার কথা। বনোয়ারি বললে, তুমি খাটতে গিয়ে হেদুমণ্ডলের সঙ্গে বসে তামুক খাবে, গল্প করবে। সুজাত তাকে কথা শেষ করতে না দিয়ে যথাসাধ্য সবিনয়ে বলে উঠল, আর করব না, আর তামুক খাবো না। বনোয়ারি গম্ভীরভাবে বললে, তাছাড়া তুমি মণ্ডলকে কি সব বলেছিলে? কি বললাম? কিছুই না। কিছুই না? বললাই তুমি মরা কুকুর, বেড়ালে ফেলা, নর্দমা পরিষ্কারের কথা নিয়ে বললাই যে এই ওই বনোয়ারি মাতব্বরি। নির্বাক হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সুজাত বনোয়ারির মুখের দিকে। বনোয়ারি বললে, বল কেনে? বললাই তুমি হেদমণ্ডলকে। শান্ত কণ্ঠে এবার সুজাত বলল, তা বলেছি বাবা, তাই এসব তো পিতৃপুরুষ করতো, তাই বলেছি। আর সেটি তো তোমারই কীর্তি বাবা। হ্যাঁ গো, আমারই কীর্তি বটে। তা অল্লাইটা কোনখানে? আমরা ম্যাথর না মধ্য ফরাস? সুজাত চুপ করে রইল। কিন্তু মরা কুকুর, বেড়াল ফেলা, মরা গরু কোঁধে বয়ে ফেলার যে অন্যায়টা কোনখানে তা সে তাও বুঝতে পারল না। প্রহ্লাদ এবার বললে, জাঙ্গলে সদ্গ মশাইরা পিরান গিয়ে দিতে শিখলে বামুনদের মরা কাঁধে করে গঙ্গা তীরে নিয়ে যেত, তা ছাড়লে আমরাই বা এ সকল করবো কেনে? ও সব ছেড়ে দিয়ে সুজাত এবার নিজের কথা বললে, তা আমি যাব কোথা তা বল? বসন আমার প্যাটের বিটি, সে খেতে দিবে না, দুটো পাত গুগলি খেতে সাত। তা এবার বসন্ত এগিয়ে এলো নিজের উঠান থেকে। সে শান্ত ভালো মানুষ, শান্ত কণ্ঠে প্রতিবাদ করে বললে, ছাটে বলি কবে বলেছি তোকে খেতে দেব না? ভাত বেড়ে তোর ছামনে দিয়েছি, তুই ফেলে দিয়েছিস। তার মুখের দিকে তাকিয়ে সুজাত বলল, ফেলে দিয়েছি? দিয়েছিস কিনা আমার মাথায় হাত রেখে বল। সুজাত চিৎকার করে উঠল, বেশ করেছি, খুব করেছি, দেবো না? করালির সঙ্গে পাখির সাঙ্গা দিলি কেন? ওর বড় বড় বার আমার গায়ে ব্যাং দেয়। বনোয়ারি চিৎকার করে বললে, তার জন্য করালি তোমার পায়ে ধরবে? পায়ে ধরবে? হ্যাঁ। কই করালি? ডাক করালিকে, সে নিশ্চয়ই এতক্ষণ চন্দনপুর থেকে ফিরেছে। সুজাত ঘাড় নেড়ে বললে, না, শুধু পায়ে ধরার লোবক কেনে আমি। আমার লাদলিঙ্গে সাঙ্গা করলে একখানা ভালো কাপড় দিয়েছে আমাকে। বোতল বোতল পাকি মদ খায়, আমাকে দিয়েছে। করালি এলো, বললে, দেবো, আমি দেবো। দে, এক্ষুনি দে। আমি মদ খেয়ে নতুন কাপড় পরে লাজবো। এগিয়ে এলো পাখি, সুজাতের হাত ধরে টেনে বললে, আয়, এক্ষুনি আয়, এক্ষুনি। সুজাত অন্য হাতে নিজের পা দেখিয়ে বললে, ধরুক করালি, আমার পায়ে ধরুক, তবে যাব। করালি শুধু পায়েই ধরল না, সুজাতকে পাজা কোলে করে তুলে নিয়ে বললে, চল, তোকে কোলে করে নিয়ে যাব, চল। ছোকরার দল সব ছুটল করালির বাড়ির দিকে। সেই দিন থেকে সুজাত প্রায় পাখির বাড়িতেই আড্ডা গেড়েছে। ওইখানেই থাকে। পাখি মদ খায়, সিগারেট খায়, নুসুবালার সঙ্গে পাল্লা দিয়ে নাচে। শুধু ভাত খাবার সময় বসনের কাছে আসে। ভাত সে করালির ঘরে খেতে পারে না। এক পেটের বিটির ভাত খায়, তারই লজ্জা বলে। আমার মরণ নাই, পেটের হায়া নাই, পেটের ভাত খায় সেই লজ্জা। আবার লাজ্জামাইয়ের ভাত। চড়কের পাটায় শুয়ে সব কথা মনে পড়ল বনোয়ারির। হাসলে একটু। কালারুত্তু কাহার পাড়ায় বসলেন ধূপে ধুনোয়, প্রদীপের আলোয়। তেলে সিঁদুরে পুজো নিলেন কাহার পাড়ায়। আবাল বৃদ্ধ বনিতা মাটির উপর উপর হয়ে গড়িয়ে পড়ল প্রণাম জানালে। এলো না শুধু লয়ান,
এবং লয়ানের মা। লয়ান বললে, আমি পেনাম করে কি করব? মরার বাড়া গাল নাই, মরবার লেগে বসে আছি। করালিকে পেনাম করতে বগা কুৎসিত ভাষায় পৃথিবীকে গাল দিতে শুরু করলে। তারপর হাঁপাতে লাগলো। নয়নের মা ছেলের বুকে হাত বুলাতে লাগলো। কথার জবাবই দিলে না। সন্ধ্যের সময় তার কণ্ঠস্বর শোনা গেল। কালীদহে স্নান করে ভিজে কাপড়ে এলো চুলে চিলের মতো তীক্ষ্ণ স্বরে গাল দিতে দিতে পাড়ায় ফিরল চড়কের পাটায় পাপ করে চেপে, যে তোমার মহিমে নষ্ট করলে তাকে তুমি ফাটিয়ে মারো বাবা। যে বাবা ঠাকুরের বাহনকে পুড়িয়ে মারলে তাকে তুমি ধ্বংস করো বাবা। কোপায়ের বাণে ভাসিয়ে দাও বাবা। পাপ আজাত্তি ঝড়ে উজিয়ে দাও বাবা। হে বাবা ঠাকুরের মরা বাহন, আকাশে মাথা তুলে ফোঁসফুসিয়ে হেলে দুলে তুমি রে রে করে এসো বাবা। গোটা পাড়াটা শুভদিনে সচকিত শঙ্কিত হয়ে উঠল। বনোয়ারি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসের 14তম পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে উপন্যাসের পরবর্তী পর্বগুলি আপনারা অনায়াসে শুনতে পারেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।